দর্শক, আমার নিউজ টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের করোনা বিষয়ক বিশেষ আয়োজন মাঠে ময়দানে। আজকে আমরা দেখাবো মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সাভার উপজেলার স্বাস্থ্য অধিদপ্তর থেকে একেবারে মাঠ পর্যায় থেকে কাজ করছে তার কিছু অংশ। আর এই কাজে সহযোগিতা করছে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এখন নিয়ে যাব আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের একটি করোনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়, যেখানে প্রতিদিন অসংখ্য চিকিৎসক সরকারি বিধিবিধান মেনে তারা প্রশিক্ষণ গ্রহণ করে আবার তাদের কর্মস্থলে ফিরে যেয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া সরকার ঘোষিত নির্দিষ্ট নিয়ম মেনে এই কর্মশালা পরিচালনা করছে সংগঠনটি। দর্শক, এখন আমরা আরও দেখাবো এলাকার মিডিয়া কর্মীরা কীভাবে কাজ করছেন, তারা করোনা বিষয়ে নিজেদের কতটুকু নিরাপদ মনে করে কাজ করছেন এবং এলাকাবাসীর সর্বশেষ পরিস্থিতি। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি জাতির জন্য এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, পুরো মানব জাতির কল্যাণের জন্য আজকে আমাদের এখানে একত্রিত হওয়া। তবে সবচেয়ে আমরা আজকে কেন একত্রিত হলাম, এই জিনিসটা অনেক সংগঠন আছে, অনেকে অনেক কিছু আছে, কিন্তু সবাই একত্রিত হতে পারে না। আজকে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই যে পথ চলা, সেখানে আমাদের ভালো দিকগুলো আজকে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমাজে অবদান রাখি, এর নিদর্শন স্বরূপ আজকের এই আমরা এখানে আপনাদের সাথে একত্রিত হয়ে আপনাদের কিছু উপদেশমূলক কিছু গাইডলাইন দিয়ে যাবেন এবং আমাদের সাভার যে নির্বাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে আপনাদের যে ট্রেনিংটা আজকে করাবে আমাদের মাননীয় সভাপতি আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের, তো বিশেষ কিছু কথাগুলো আছে যেগুলো আজকে শুনে আপনার ফ্যামিলির জন্য, আপনার পেশেন্টদের জন্য, টোটালি আপনার মানব জাতির জন্য আজকে এগুলো নিয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের সামনে আসবেন এয়ারপোর্ট 1 নম্বর বিধায়ক সভাপতি সোহেল। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশ্বের ক্লান্তি লগ্নে আমাদের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আজকের আমরা আপনাদের গুরুত্বপূর্ণ সময় রেখে কোভিড-19 যুদ্ধের মধ্যে আমরা যুদ্ধের মোকাবেলায় আমরা এই মাঠে নামতে চেয়েছি, নেমেছি, যুদ্ধ করতেছি। এর প্রেক্ষাপটে আমাদের কী করণীয়, কী করতে হবে, সেই জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডক্টর মোহাম্মদ সাইমুল হুদা স্যার আসার কথা ছিল। ওনার বিভিন্ন প্রোগ্রামের কারণে উনি আসতে পারে নাই। ওনার পরিপ্রেক্ষিতে আমাদের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম স্বপন স্যার এবং উপদেষ্টা এবং ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি আরঙ্গজেব কামাল স্যারকে পাঠিয়েছেন এবং তাদের সাথে আমরা প্রতিনিধি হিসেবে এসেছি। উনি আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, করোনা কী এবং এর উপসর্গ কী, এর জন্য কী করণীয় রয়েছে, সেজন্য আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলুন। আপনারা অনেক জানেন, আমরা জানি, আমাদের চেয়েও ভালো জানেন, কিন্তু তাও ডাক্তার মোহাম্মদ সাইমুল হুদার নেতৃত্বে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এই বর্তমান প্রেক্ষাপটে খুব কাছে থেকে 3 ফুট বজায় রেখে মিটিংগুলো করার কথা, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা এবং জায়গার স্বল্পতার কারণে আমরা এই সময় দিতে পারতেছি না। আমাদের আরও বিভিন্ন কয়েকটা প্রোগ্রাম থাকে। গত পরশুদিন আমরা একদিনে 4টা প্রোগ্রাম করছি। এই জন্য আমরা সময় দীর্ঘায়িত করব না। আমাদের বিশেষ অতিথিদেরকে এবিএম জাহাঙ্গীর আলম স্বপন স্যার এবং ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি ও আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা আরঙ্গজেব কামাল স্যারকে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য বলবেন। আমি এখানে দীর্ঘায়িত করব না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এরপর আসবেন আমাদের উপদেষ্টা জনাব কামাল স্যার। উনি একেবারে ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি
আপনাদের মাঝে হয়তো প্রশ্ন থাকতে পারে, আপনারা একটু নোট করে রাখবেন। পরবর্তীতে আমরা আমাদের যারা মেহমান আছে তাদেরকে আমরা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমি মহান আল্লাহ তাআলার রহমত এবং তার মেহেরবানিতে আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি। এই জন্যে আমরা প্রথম বলি আলহামদুলিল্লাহ। আমরা যে একটা যুদ্ধে নেমেছি, এটা হলো একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আপনারা জানেন, যদি একটা সাপ আসে, কিছুদিন আগে ডেঙ্গু ছিল, এই ডেঙ্গুটা আমরা চোখে দেখতে পেয়েছি যে একটা মশা আমাদের কামড় দিলে আমরা এটা করতে পারবো, এটা দেখতে পাই বা মারার ব্যবস্থা আছে। আর এই শক্তি আমাদের অদৃশ্য শক্তি। এই অদৃশ্য শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে এটার ওষুধ এই পর্যন্ত বিশ্বে কেউ তৈরি করতে পারি নাই বা এমন কোনো নজির আমরা দেখতে পাই না বা পরীক্ষিত হয় না। ফলে আমাদের নির্দিষ্ট এবং নিজস্ব সচেতনতা এবং নিজেদের অভিজ্ঞতা, নিজেদের আমরা বিভিন্নভাবে নিজেকে বাঁচাবার জন্য যেসব পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, এগুলো আমরা নিজেরাই তৈরি করতে হবে। কারণ আপনি বাঁচলে আমি বাঁচবো, আপনার পরিবার বাঁচবে, আমার পরিবার বাঁচবে, গোটা দেশ এবং জাতি বাঁচবে। আজকে আমরা এই বর্তমানে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আজকে যে আমাদের পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে, এই পদ্ধতিটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় বলে মনে হয়েছে আমার কাছে। কারণ আজকে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের টিএচআই মহোদয় উনি আমাদেরকে এখানে এমনভাবে যে পদক্ষেপটা গ্রহণ করেছেন যে যাতে আমরা নিজের সচেতন হই এবং জনগণকে সচেতন করি। প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি এবং আমরা কি করতে চাচ্ছি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছিলেন। তারা কিন্তু কেউ জানতেন না তারা একদিন মুক্তিযোদ্ধাকালীন এত সুযোগ সুবিধা পাবে এই বাংলাদেশে। তারা কখনো বীর সন্তান হবেন এটা তারা জানতেন না। ওই সময় এক শ্রেণীর লোক কাপড় গুটিয়ে ঘরের মধ্যে ছিলেন, তারা যুদ্ধের সহযোগিতা করি নাই। আজকে আমরা এমন একটা সময় এসেছি, আজকের আমাদের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহোদয় উনি কর্মকর্তা উনি আমাদের যে উদ্যোগে সামিল করেছেন, এটা ভবিষ্যতে এমন একটা কিছু আমাদের জন্য হতে পারে। আপনারা এটা মনে রাখবেন, কারণ এটা আপনাদের এমন হতে পারে যে আপনার নামটি প্রধানমন্ত্রীর দপ্তরে চলে যাবে। এটা 100 পাচ্ছেন। কারণ আমরা বলছি আমরা স্বেচ্ছাসেবক, আমরা জনগণের সেবা করি এবং কঠিন এই যুদ্ধে আমরা সকলকে সহযোগিতা করি, যে যেমনি পারে আমরা সহযোগিতা করব। আজকে প্রথমত আমি একটা জিনিস বলবো, আমাদের প্রথম কাজ থাকবে আমরা ঘরে রাখতে মানুষকে বাধ্য করব। তাই বুদ্ধি দিয়ে হোক, অনুরোধ করে হোক বা যে কোনো বিনিময় আমরা মানুষকে ঘরে রাখতে চেষ্টা করব। মানুষ যদি ঘরে থাকে আক্রান্ত কম হবে, মহামারী আকার বিরূপ ধারণ করবে না, খারাপ অবস্থায় দেশ যাবে না। দ্বিতীয়, আমরা নিজেরাই নিজেদের সেফটি বজায় রাখবো। যেমন আপনি সবসময় চিন্তা করবেন, আপনি চিকিৎসক, আপনার কাছে একটা লোক এসেছে একটা প্যারাসিটামল ওষুধ দিতে, ওই লোকটা কি এই রোগে আক্রান্ত কিনা আপনি জানেন না। ফলে আপনাদের কয়েকটা জিনিস আমি আপনাদের বলবো, খুব সহজে বোঝাচ্ছি। যেমন প্যারাসিটামল একটা ওষুধ দিতে গেলে আপনি কি করবেন, প্রথম নিজে হাতটা সেভ করবেন, এটা দ্বিতীয়ত মুখে মাস্কটা ব্যবহার করবেন, আর কিছু না করলে। এবং যদি আপনার সন্দেহ মনে করেন বা কিছুক্ষণ পরে আপনি বিভিন্ন রকম আমাদের যে প্রতিরোধকমূলক ব্যবস্থা আছে ব্যবস্থা নেবেন। এবং কমসে কম আপনার উচিত 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যে আপনি বারবার ঘন ঘন সাবান দিয়ে হাতটা ধুয়ে 20 সেকেন্ড হাত ধুয়ে ফেলবেন, এটা আমাদের জন্য। এবং আপনি এই প্রশিক্ষণটা আপনার ফ্যামিলি বাসায় বিভিন্ন লোককে বোঝাবার চেষ্টা করবেন। আমাদের এখন একটাই যুদ্ধ যে আমরা নিজের পরিষ্কার থাকবো, 20 সেকেন্ড সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবো, মুখে মাস্ক ব্যবহার করব। এবং আর একটা জিনিস, করোনা ভাইরাসের চিকিৎসা কি আমি আগেই বলেছি, এর তেমন কোনো চিকিৎসা নাই। পৃথিবীর পরে বড় বড় বিশেষজ্ঞরা এটার কোনো চিকিৎসা পায় না। তবে এটা প্রতিরোধ করা সম্ভব। কিভাবে? আপনি একটা লোকের চিকিৎসা যখন দিবেন তখন আপনি তার সিমটম দেখবেন, যে তার সিমটমটা আমাদের শ্রদ্ধেয় ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব সিমটমটা বলবেন, উনি ওনার বুঝাই দেবেন বিস্তারিত। আমি চিকিৎসার সংক্রান্ত ব্যাপারে বলছি। আপনি
প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে পারবেন। এটা আপনি তো জানেন যে এখন 1000 পর্যন্ত প্যারাসিটামল বাজারে পাওয়া যাচ্ছে। যদি রোগী বিশেষ সেইভাবে দিবেন, ডোজ ওইভাবে দিবেন, প্যারাসিটামল যেভাবে ডোজে ব্যবহার করেন ওইভাবে। দ্বিতীয় ফ্যাক্সোফেনাডিন। দয়া করে মন্টিলুকাস, যদি শ্বাসকষ্ট থাকে মন্টিলুকাস জাতীয় ওষুধ দিবেন, তো দয়া করে স্টেরয়েড জাতীয় ওষুধ এবং কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। এটা আপনার এবং আরেকটা বিষয়, আপনি প্রতিটা রোগীর যেগুলো এই ধরনের সন্দেহ হবে তাদের একটা তালিকা প্রেরণ করবেন। এই তালিকা করে সংশ্লিষ্ট যে যে এলাকার নেতৃত্ব আছে তাকে দিবেন, সে কর্তৃপক্ষকে দিবে এবং এটা আমরা উপরে পাঠাই দেব। এবং এটা খুব গোপনীয়তার সাথে করবেন যাতে ওই রুগী বুঝতে না পারে। কারণ ওই রুগী যদি বুঝে যায় তাহলে পরবর্তী এই ধরনের রুগী কিন্তু আপনার কাছে আসবে না। এটা সবচেয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তা যাই হোক, আপনারা তো সবাই কম বেশ টিভি, রেডিও, বিভিন্ন মাধ্যম, গণমাধ্যম দেখতেছেন, তাতে তো আপনারা বুঝতে পারছেন বর্তমান অবস্থা কী। তাই এই অবস্থার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের যতটুকু সম্ভব বোঝাবার চেষ্টা করলাম। আপনাদের আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বলে যায় লাস্টে, যে আমাদের থানা নির্বাহী কর্মকর্তা প্লাস যিনি স্বাস্থ্য কর্মকর্তা আছেন, উনি আমাদের বলেছেন যদি আমাদের মধ্যে কারো এই ধরনের কোনো সমস্যায় পড়ি তাদের সমস্ত সহযোগিতা দিবে বলে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছেন। যেহেতু আপনাদের পাশে আমরা আছি, আপনাদের ভয় নেই, আমরা সাথে থাকবো। যে কোনো মুহূর্তে আমাদের ডাকলে আমরা চলে আসবো, এটা নিয়ে কোনো ভয় নেই। আপনার নিজস্ব এবং নির্দিষ্ট দূরত্ব রেখে আপনারা আপনাদের যতটুকু স্বাস্থ্যসেবা দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবেন। কেউ ভয়তে পলায়ে যাবেন না। আপনার পাশে একজন রোগী মারা গেলে, যদি সে মারা যায়, তার ব্যবস্থা আমাদের বললে তার দাফন কাফনের ব্যবস্থা আমাদের ব্যবস্থা করার ব্যবস্থা আমরা করেছি ইতিমধ্যে। যেহেতু আপনারা কেউ পালিয়ে যাবেন না, যার যে স্থানে থেকে তাকে আপনার চিকিৎসাটা দিবেন। এই আমি সকলকে আবার ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। যারা ঘরে থাকতে চায় তাদেরকে ঘরের মধ্যে দিতে হবে, যারা স্বেচ্ছাসেবক তারা বাইরে থেকে কাজ করবে, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ আশুলিয়া ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধীরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা সবাই ভালো আছি। আমরা ভালো না থাকলে পর্যন্ত আসতে পারতাম না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে, যার কারণে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী আমার সাথীরা, আমরা আজকে যে দুঃসময়টা ওভারকাম করছি, বড়ই ভয়াবহতার মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে। আমরা এই দেশ ও জাতির এই দুঃসময়ে একদম তৃণমূল পর্যায়ে থেকে, যেখান থেকেই রোগের উৎপত্তিস্থল, আমরা ঠিক সেই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে কাজ করছি উইদাউট প্রোটেকশন। শুধু একটাই কি, মনে সাহস আছে যে আমি এই দুর্দিনে আমি দেশের সফর সঙ্গী হতে চাই, দুঃসময়ের কাণ্ডারি হতে চাই। এই তো উদ্দেশ্য নাকি? আমাদের মধ্যে অনেকেই আছে যারা কতটা সাহসী। আপনাদের আশুলিয়ার সবাইকে কি আপনারা পেয়েছেন আজকে এই হাউসে? সবাই আসে, সবাই আসবেন। কেউ কেউ ভয় পাবে, এটাই স্বাভাবিক। সবাই সমান সাহসী হয় না, সবাই সমান রকমের সাহসী না। কারো পিছুটান বেশি, সে মনে করে যে আমি আজকে গেলে আমি যদি ওখানে থেকে আক্রান্ত হই, বা আমি যদি কাজ করে আমি যদি আক্রান্ত হই, আমার ফ্যামিলিটা কে দেখবে? এটা একদম রং একটা আইডিয়া দেয়। সে কি জানে যে আজকে দুপুর পর্যন্ত তার স্ত্রী যে রান্নাটা করবে সেই রান্নাটা সে খেয়ে মনে দিতে পারবে? এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো অ্যাসিউরিটি আছে? কোনো অ্যাসিউরিটি নেই। তার যদি মৃত্যু থেকে থাকে তার ঘরেই তাকে মরতে হবে। আপনার আমার মৃত্যু যদি রাস্তায় থাকে, আমরা আপনাদেরকে রাস্তায় মরতে হবে। এটাই ইউনিভার্সাল সত্য, তাই না? তো আমরা কেন ভয় পাব? আর আমরা ভয় পাইনি বলেই আমরা আজকে তৃণমূল পর্যায় থেকে খুব অল্প জেনে অধিকতর কাজ করে থাকি। আমরা যারা এখানে এসছি, আমরা কি ব্যাচেলার ডিগ্রি নিয়ে এসছি? আমাদেরকে এমবিবিএস সার্টিফিকেট আছে কারোর কাছে? আমরা কি শর্ট কোর্স করেছি, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, যেটা LMF, DMF, এই টাইপের কোর্সগুলো আমরা করে আমরা তৃণমূলে থেকে কাজ করছি। বাট আমাদের কোনো স্বীকৃতি নেই। আছে কি?
আমরা কখনো স্বীকৃতি পেয়েছি? আমাদের সবসময় আমাদের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা এমন একটি সংগঠন যেখানে কোনো চাঁদার সিস্টেম নেই, যে মাসিক কোনো চাঁদা আপনি দেবেন এ ধরনের কোনো সিস্টেম নেই। তারপরে অন্যের কল্যাণের জন্য আমরা কাজ করে থাকি। ধরেন আপনাদের আশুলিয়াতে একজনের যে কোনো আমাদের সদস্য যে কোনো একজনের আজকে ক্ষতিগ্রস্ত হলো, একটা অ্যাক্সিডেন্ট হলো, ইলেকট্রিসিটিতে তার দোকানটা পুড়ে গেল, বৈদ্যুতিক শর্ট সার্কিটে তার দোকানটা ক্ষতিগ্রস্ত হলো, বা যে কোনোভাবে সে প্রাকৃতিক কোনো দুর্যোগের সফরসঙ্গী হয়ে গেল, তখন আমরা কি করি, দেখি যে তার আমাদের 3 বা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে আমরা দেখি যে তার টোটাল ক্ষতির পরিমাণ কত। ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে আমরা বলি যে আমাদের আসলে তো কতগুলো আমাদের সহযোদ্ধা ভাই আছে, তো ওই ভাইদের সহযোগিতায় আমরা দেখি যে যদি 100 টাকা করে আমরা সবার কাছ থেকে নিই, তাহলে এখান থেকে মোটামুটি 20-30-50 হাজার টাকার একটা সাপোর্ট চলে আসতেছে। আমরা পাশে ওখান থেকে আমরা যারা সাপোর্ট কমিটি দিয়েছি আমরাও প্রথম 200-500 করে টাকা আমরা ওখানে ইনক্লুড করে দিয়ে তাকে একটা অনারেবল কন্ডিশনে তার সন্তানটা যেন কষ্ট না পায়, তার পরিবার পরিজন যেন একবার না খেয়ে থাকে, না খেয়ে থাকার জন্য কোনো সুযোগ না থাকে, তার জন্য বিজনেসটাকে আবার সে রিকভারি করার জন্য একটা রাস্তা আমি তাকে তৈরি করে দিতে পারি। আমরা সেই লক্ষ্যে কাজ করি, আমরা সেভাবে আমরা নির্ধারণ করে থাকি। ওই চাঁদা আপনাকে সারা জীবনে নাও দেওয়া লাগতে পারে, আবার আপনার পার্শ্ববর্তী একজনের সহযোগিতার জন্য আপনাকে সহযোগিতা করা লাগতেও পারে। এ হচ্ছে আমাদের সম্পর্কের সিস্টেম। তো আমরা এই সিস্টেম নিয়ে যখন কাজ করছি, আমরা যখন দেখলাম যে তার জাতির এই দুর্দিনে অনেক কোয়ালিফাইড ডক্টররা আনসিকিউরড হওয়ার কারণে ওনারা তাদের চিকিৎসা সেবা থেকে রোগীদেরকে বঞ্চিত করে ওনারা ঘরে নিজেরা হোম কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে, স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে যাচ্ছে। আমরা এটা নিয়ে আমাদের বন্ধুবর আমার আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অনারেবল সেক্রেটারি রিডন ভাই, জার্নালিস্ট তিনি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ধামরাই আশুলিয়া এবং সাভারের উনি, আমি, তারপরে আমাদের যমুনা টেলিভিশনের সাভার আশুলিয়া প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু ভাই, তারপরে এরকম আরও 4-5 জন প্রভিডেন্ট ফিগার ছিলেন। আমরা তখন উপজেলা স্বাস্থ্য ইউনিভার্সিটি টিএইচও স্যারের রুমে বসে আমরা আলোচনা করছি যে কীভাবে কী করা যায়, যেহেতু দেশ ও জাতির দুর্দিনে কীভাবে আমরা নিজেদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তো এক পর্যায়ে মাহফুজুর রহমান নিপু ভাই বললেন যে জাহাঙ্গীর ভাই, আপনার তো আসলে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে এদিক দিয়ে একদম শিমুলিয়া, পাথালিয়া, তারপরে আপনার ওই দিক দিয়ে সদস্য সংখ্যা হচ্ছে 3000। আপনি 3000 সোলজার তো আপনি কাজে লাগাইতে পারেন। এরা তো কেউ পালিয়ে যায় নাই, এরা তো সবাই যার যার নিজের ট্রেডার্সে থেকে কাজ করতেছে, তাহলে তাদেরকে এই সুযোগটা আপনি কেন দেবেন না? আপনি থানা থেকে টিএইচওর কাছ থেকে একটা অনুমোদন নিয়ে তাদের একটা বৈধতার ব্যবস্থাও করেন, পাশাপাশি আপনি তাদেরকে কাজে লাগান। তাদেরকে দেখে লোকজন উৎসাহী হোক যে না, আমরা এই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি না, আমার এলাকার আমার জনপদ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে না, আমার লোকজন আজকে যদি মারা যায় তার প্রকৃত সৎকার, তার নিজের ধর্ম অবলম্বনে তার সৎকারটাকে আমরা করার সুযোগ তৈরি করে দিতে পারছি। আমাদের সাথে আমাদের যিনি এখানে ওসি সাহেব আছেন ওনার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, আমাদের সাথে আমাদের এই সাভার আশুলিয়াতে যিনি দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আছেন ওনার সাথে আমাদের যোগাযোগ আছে। ওনাদেরকে সহযোগিতা নিয়ে আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান মেম্বার আছে ওনাদের সহযোগিতায় যদি কোনো করোনা রোগী মারাও যায় তাকে সরকারের ব্যবস্থা আমরা নিজেরা থেকে ওনারা এসে করে দিয়ে যাবেন। কিন্তু ওনারা যে আসবেন ওনাদের কাছে তথ্যটা তো থাকতে হবে, যে তথ্যটা এইখানে করোনা রোগী আছে, এখানে জ্বর রোগী আছে, এখানে এতজন জ্বর রোগী আছে, সেই জ্বর রোগীটার সন্ধানটা ওনারা কীভাবে পাবেন? উপজেলা প্রশাসন তো ঘরে ঘরে গিয়ে সন্ধান করা সম্ভব না, তো আপনারাই পারেন এটাকে তুলে ধরে নিন। তখন টিএইচও স্যার বললেন যে হ্যাঁ কারেক্ট, কারণ সবচেয়ে বেশি তথ্য গোপন হয় পল্লী চিকিৎসকদের কাছ থেকে, কারণ এরাই হচ্ছে তথ্যের ভাণ্ডার। উনি যার উদাহরণস্বরূপ সেদিন আমাকে বললেন যে উনি নবীনগরের টিএইচও ছিলেন, উনি একটা পেশেন্টকে বারবিট সিরাপ লিখে দিয়েছেন, বাচ্চা জ্বরের বাচ্চা, তার প্রিভিয়াস খিচুনির ইয়ে ছিল, হিস্ট্রি ছিল, উনি বারবিট সিরাপ লিখে দিয়েছেন।
লিখে দেওয়ার পরে ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্স যার কাছ থেকে ওষুধ কিনেছে সে বলেছে ওর তো খিচুড়ি নেই, তাহলে এটা কেন নেবেন, লাগবে না এটা। পেশেন্টের অ্যাটেন্ডেন্স আর কী করে ওই ওষুধটা নেয়নি, সে বাসায় চলে গেছে রাত 2টার সময় স্যারকে ফোন যে স্যার বাচ্চার তো খিচুড়ি আসছে। তখন উনি বলছে আপনাদের ওষুধটা খাওয়ানো কয় না, আমাদের ওখানে ওই ডাক্তার তো বলছে এটা লাগবে না, এটা দরকার নাই, এই জন্য আমি নিয়ে নিই। উনি বললো যে দেখেন আপনাদের আস্থার জায়গাটা কত ঊর্ধ্বে থাকলে যে আমি একজন কোয়ালিফাইড ডক্টর, আমি একটা থানার ইনচার্জ, আমি যেখানে প্রেসক্রাইব করলাম সে আমার কথাটাকে প্রায়োরিটি না দিয়ে আপনার কথাটাকে মূল্যায়ন করেছে। তা আপনাদেরকে এরা কতটা ঊর্ধ্বে জানে। আমাদের অবস্থানটা ঠিক সেই জায়গায় যে একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে অনেক পরে যায়। আমরাই প্রথমে সার্টিফাই করি যে তার, আমরা তো জানি যে সবাই জানি যে করোনার যে সিমটমগুলো কী কী সিমটমে আমরা করোনা হিসাবে আমরা ধরে নিতে পারি, বাট আমাদের কিন্তু পরীক্ষা করার কোনো এখতিয়ার নাই, আমাদের কাছে সেই লজিস্টিক সাপোর্ট নেই। এটার জন্য একটা নির্দিষ্ট জায়গায় পরীক্ষা করার জন্য আমাকে প্রেরণ করতে হবে। কিন্তু তার আগের যে স্বাভাবিক যে সিমটমগুলো, সেই সিমটমগুলো দেখে আমি যদি বলতে পারি যে হ্যাঁ তার হয়তো এটা হতে পারে, দেন আমি যদি তাকে রেফার করি সেটাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্স গুরুত্ব সহকারে দেখতে। তো আমরা ওই মিটিংয়ে যখন একটা পর্যায়ে কথা হচ্ছিল এই যে আপনাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি তথ্য পেয়ে আমরা এই সাভার আশুলিয়াকে করোনা মুক্ত রাখতে পারি, আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে সাভার আশুলিয়া খুব দ্রুতই আমরা একটা বন্ধন তৈরি করে দিতে পারবো যে এই বন্ধনের ভিতরে, বেষ্টনীর ভিতরে করোনাকে আমরা প্রবেশ করতে দিব না, বা যদিও হয় আমরা সেটাকে ছড়াতে দিব না। এবং এই ছড়ানোটা মানে করতে পারি একমাত্র আমরাই। তবে উনি আরেকটা ইনফরমেশান দিয়েছেন যে আমাদের কিছু কিছু পেশেন্ট এখন নিজেরা এই ঝামেলাগুলোকে এড়ানোর জন্য এই করোনাটাকে একটা ঝামেলা মনে করে, পরীক্ষা নিরীক্ষায় হাসপাতালে যাওয়া এটাকে একটা ঝামেলা মনে করে। এরা কী করে রুহুল আমিন সাহেবের কাছ থেকে এসে বললো যে ভাই আমার জ্বর ঠান্ডা, ওনার কাছ থেকে নিল জ্বর আর ঠান্ডার ওষুধ, প্যারাসিটামল আর ফ্যাক্সোভেনাডিন। আলতাফের কাছে যে নিল কি ভাই আমার তো একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমার তো আগে থেকেই আপনি জানেন শ্বাসকষ্ট, ওই মন্ডিলের কাছ নিল ওনার কাছ থেকে, আরেকজনের কাছ থেকে যে একটা কাশির সিরাপ নিল। এই কাজটুকু রোগী অনেক সময় চাতুরতার সাথে করে থাকে। আর আমরা কি করি, আমরাও কিন্তু চাতুরতার সাথেই আমরা যে 6 মাসের কোর্স করে চুল থেকে শুরু করে পা পর্যন্ত যত রকমের ডিজিজ আছে সব রকমের ডিজিজের চিকিৎসা আমরা করে থাকি। যদি আমাদের চাতুরতা না থাকতো তাহলে কি আমরা পারতাম? সম্ভব ছিল না। আমরাও কী করবো, আমাদের যে থার্ড সাইড, চতুর্থ যে জ্ঞান চক্ষু, সেটা দিয়ে আমরা কী করবো, তার কাছ থেকে অরিজিনটা আদায় করে নেব। এবং আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে তার কাছ থেকে কিছু কিছু তার প্রিভিয়াস হিস্ট্রিগুলো, ম্যাক্সিমাম পেশেন্টগুলোই আপনাদের দীর্ঘদিন থেকে আপনাদের কাছে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আসছে। সেই ক্ষেত্রে সিওপিডির পেশেন্ট, তারপরে ক্রনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়াইটিস যাদের ছিল তাদের ক্ষেত্রে আপনারা ডায়াবেটিস, মেলাইটাস, হাইপার টেনশন, এই ধরনের পেশেন্টগুলোকে আপনারা কী করবেন, আপনাদের লিস্টের মধ্যে জায়গা করে নেবেন। কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে শুধু আমি ক্লিয়ার করব। তো এই পর্যায়ে যখন আমরা থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যখন এটা নিয়ে কথা হচ্ছে, তখন উনি আমাকে বললো যে আপনি কতজন আমাকে দিতে পারবেন। আমি বললাম যে আপনি কতজন নিতে পারবেন, আমি চাচ্ছি যে আমার 3000ই এখানে প্রশিক্ষণটা নেই। আপনার মাধ্যমে 3000 আমার পল্লী চিকিৎসক যদি প্রশিক্ষণ নেয় তাহলে আপনি আমাকে কী দেবেন? বলো যে আমি আপনাদেরকে একটা আইডি কার্ড দেব, আপনারা যে কাজ করবেন, কিন্তু সময় যে কাজ করছেন সেই কাজের স্বীকৃতিস্বরূপ আপনাদেরকে একটা আইডি কার্ড দেব। তবে আপনাদেরকে আর কিছু দিতে পারবো কিনা সেটা আমি আমার সিভিল সার্জন স্যার আছেন, আমার স্বাস্থ্য পরিদপ্তরের যিনি চিফ আছেন ওনার সাথে কথা বলে, আমি প্রধানমন্ত্রী দপ্তরে কথা বলে আমি আপনাদেরকে জানাইতে পারবো যে আর কিছু করা যাবে কি। উনি আমাদের কাছ থেকে 2 দিন সময় নিলেন। 2 দিন পরে আবার আমরা গেলাম, যাওয়ার পর উনি বলবো যে হ্যাঁ আমি আমার স্যারদের সাথে কথা বলছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা আমাকে বলেছে হ্যাঁ তাদেরকে কাজে লাগাবেন। কীভাবে কাজে লাগাবেন? একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে, একটা নির্দিষ্ট কাজের মাধ্যমে তাদেরকে কাজে লাগাবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা কী করলাম, ওনার কাছ থেকে একটা বৈধ কার্ড, যে কার্ডটার নাম্বার থাকবে, যেটা লিস্ট আমাদের কাছে থাকবে, এবং এখানে সাইমন হুদার সিগনেচার করা। আমাদের এই কার্ডটার মধ্যে আমাদের যিনি থানা স্বাস্থ্য কমপ্লেক্স
কমপ্লেক্সের অধিকর্তা, আমরা যার আন্ডার, আমাদের পিতাকে জানেন এই প্রফেশনের মূল কিন্তু উনি। আমরা যারা LMF, DMF, প্যারামেডিক্স এবং এখানে কোয়ালিফাইড ডক্টর যারা আছি, আমাদের সবার গার্জিয়ান কিন্তু তিনি। এই সাভার আশুলিয়ার জন্য উনি আমাদেরকে এই কার্ডটা প্রদান করেছেন। এই করোনা চলে গেলে উনি আমাদের কাছ থেকে কার্ডটা ফেরত নেবেন? এই কার্ডটা কি আর কখনো ফেরত যাবে? আমাদের এই বৈধতা কি কখনো অবৈধ হবে? এই বৈধতাটা থেকে যাবে, তাই না? এর পরবর্তীতে উনি আমাদের জন্য সার্টিফিকেট অ্যারেঞ্জ করার একটা আশ্বাস উনি আমাদেরকে দিয়েছেন। যদি নাও পাই তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কেন? আমরা হচ্ছে মানবতার ফেরিওয়ালা, আমরা মানবতার জন্য কাজ করতে এসেছি। আপনারা যারা আজকে এসছেন, কোনো কিছু বিনিময়ে এখানে এসছেন, যে কিছু পাবেন, 500 টাকা পাবেন, 1000 টাকা পাবেন, এখানে আসলে পরে আপনাকে স্বীকৃতি স্বরূপ 1000 টাকা দেওয়া হবে, এরকম কোনো কিছু কি আছে? আমরা এসেছি যে আমরা করোনা বিষয়ে কিছু জানতে চাই, আমরা এখান থেকে জেনে গিয়ে আমি আমার সোসাইটির জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য আমি কিছু একটা করতে চাই। এটাই তো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা কিভাবে সুরক্ষিত থাকবো এবং কিভাবে সুরক্ষিত রাখবো, এই দুইটাই। আমরা কমিউনিটি ট্রান্সমিশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আমরা কিন্তু খুব ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় আমাদেরকে কিছু রুলস, আমরা কিন্তু গভর্নমেন্টের যে রুলসটা ছিল যে 3 ফিট 3 ফিট, আমরা কিন্তু সেটা ভায়োলেট করে বসে আছি। এবং এইটার ছবিটা কিন্তু আমরা, এই যে আমরা ছবি যাচ্ছি, ছবিটা আমাকে উপজেলা প্রশাসনের কাছে দিতে হবে যে আমরা এই লোকগুলোকে নিয়ে ট্রেনিং করেছি, এই হচ্ছে লিস্ট, এই হচ্ছে আমার আইডি কার্ডের। উনি আমাদেরকে এগুলো দেখে সার্টিফাই করে তারপর উনি আমাদের কর্মীরা দিতে। তো এই ক্ষেত্রে আমরা যারা কাজ করছি, আমরা বিগত দিনে কখনো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনোদিন কোনো বৈধ অনুমোদন পাইনি। তাই পেয়েছি কি? আমরা আসলে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চেষ্টা করেছি আপনাদের জন্য একটা বৈধতা নিয়ে আসতে। আপনারা যারা কাজ করছেন আপনাদের জন্য একটা বৈধতা, এবং এটা একটা মালা স্বরূপ। কি বলেন আপনাদের কাছে, এটা কি মালা স্বরূপ না কাটা স্বরূপ? অবশ্যই মালা, অবশ্যই মালা স্বরূপ। এটা একটা বৈধ জিনিস। যিনি আমাদের এই সাভার আশুলিয়ার পিতা, তার হাত থেকে একটা বৈধ, এটা এখানে লেখা আছে দেখেন, যে স্বেচ্ছায় চিকিৎসা সেবক কার্ড। আমরা কি স্বেচ্ছাসেবক? না, স্বেচ্ছায় চিকিৎসা সেবক। চিকিৎসা কর্মে আমরা সম্পৃক্ত আছি এবং চিকিৎসক হিসাবে আমাদেরকে বৈধতা দেওয়া আছে। স্বেচ্ছায় চিকিৎসা সেবক কার্ড আমাদের। তো আমরা এই কাজটুকু আমরা স্বেচ্ছায় কি সবাই করতে আগ্রহী? একটু হাত উঠাবেন কি? ধন্যবাদ। এই আপনাদের এই যে মানবতা, এই যে উদারতা, এটা কিন্তু টাকার জন্য। এটা দুইটা জিনিস কাজ করে, যে আমরা কিভাবে আমার কমিউনিটিটাকে সেভ করব, পাশাপাশি আমি আমার নিজেকে কিভাবে সমাজের সাথে সম্পৃক্ত রাখব। আপনাদের এই কার্ডটা থাকলে, যেমন গতকাল ফ্যান্টাসি কিংডমের পিছনে আমাদের যে প্রশাসন, ডিএসপির লোকজন একটা রেড করেছে, যে লোকজন অবাধে দোকান খোলা রেখে অবাধে চলাফেরা করছে, এই কল্পে এরা ওখানে রেড দিচ্ছে। এর মধ্যে আমাদের কিছু লোককে ওনারা ফোন দিয়েছে। আমাদের ফোন দেওয়ার পর আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত, আমাদের কমিউনিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত, ওনাকে বললাম যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন। উনি যাওয়ার পর ওনাদেরকে সাথে করে নিয়ে ওনারা এলাকায় এই কাজগুলো পরিচালনা করছে। এখন আপনার এলাকায় কে দোকান খোলা রাখছে, কে অবৈধ কাজ করছে, কে গ্যাদারিং করছে, আপনি কিন্তু ভালো জানেন। এই ক্ষেত্রে আপনারা যদি সক্রিয়ভাবে করতে নাও পারেন, ফেস হলে আপনাদের যদি মনে করেন যে আপনাদের প্রবলেম, আপনারা কী করবেন, দূর থেকে আপনারা বলবেন এই জায়গাটা একটু আপনারা ইয়ে করেন, তাহলে আমাদের জন্য কমিউনিটিটা সেফ থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার যে কমিউনিটিতে এটা ছড়াচ্ছে কিনা, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন। আমরা প্রত্যেকটা জায়গায় আজকে এখানে এসছি, আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আজকে যার উদ্যোগে আপনাদের এই আপনারা একত্রিত হয়েছেন। আপনারা কি সবাই তাকে চিনেন যার উদ্যোগে এখানে এসছেন? আপনারা কার ডাকে এসছেন আজকে? আলতাফ ভাই ডাকে, সুজন ভাই ডাকে। তো আমরা যারা আজকে আপনাদেরকে একত্রিত করলো, তাদেরকে কি আমরা একটু সাধুবাদ জানাতে পারি না? হাততালি দিতে পারি না তাদের জন্য? কেননা তারাও তো মানবতার ফেরিওয়ালা। তারা নিজেরাই শুধু উদ্বুদ্ধ হয়নি, আরেকজনকে উদ্বুদ্ধ করেছে এই কাজে অংশগ্রহণ করার জন্য, যেন আমরা এই দুঃসময়ে
মানুষের পাশে থেকে কাজ করতে পারি, মানুষের মানে কাজের সাথে সক্রিয়ভাবে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি এবং এই রোগ সম্বন্ধে মানুষকে ধারণা দিতে পারি যে কীভাবে হাত ধুতে হয়, কিভাবে খাবার আগে হাত ধুতে হয়, কিভাবে বাইরে থেকে গিয়ে আমি কি করব, এই বিষয়ক আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। আমি আমার প্রশাসনিক দিকগুলো বললাম যে আমরা কোত্থেকে বৈধতা নিয়েছি এসছি, সেই বৈধতাটুকু আপনাদেরকে জানার কাজ করবেন। আপনাদের সাথে স্থানীয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদেরকে যে থানা প্রশাসন যারা আছে তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। যদি আপনার এলাকায় কোনো করোনা রোগী মারা যায়, আপনি যদি আমাদেরকে নক করেন, আমাদেরকে নক করার পরে আমরা যখন ওখানে থানা প্রশাসনকে নক করব, ওখানে আমাদের ওসি সাহেব থাকবেন, আমাদের মেজর সাহেব থাকবেন, আমাদের টিএইচও সাহেব থাকবেন, ওনারা থেকে তারপরে রোগীটাকে সৎকারের ব্যবস্থা করবেন এবং সেটা আপনাদের নেতৃত্বেই হবে। সুতরাং আপনাদেরকে এখানে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবং সর্বোচ্চ মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। আপনি চিন্তা করছেন ওসি সাহেব কখনো আপনার দ্বারস্থ হবে, আপনার সহযোগিতা নেবে, লাগবে ওসি সাহেবের আপনার কোনো সহযোগিতা, কিন্তু এই ক্ষেত্রে আমরা ইচ্ছি এখন যত প্রশাসন কাজ করছে সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করছে, আর আমরা হচ্ছি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক, আমরা সরাসরি টিএইচও স্যারের লোক সোলজার। এই ক্ষেত্রে ওনারা আমাদের সহকর্মী, আমরা আমাদের সহযোদ্ধাদের সহযোগিতা করব। আপনাদের কাছে কিছু স্পেশাল আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা, সেটা হচ্ছে আমরা আমাদের যে ট্রেডার্সের কাজ করি, আমাদের যে চেম্বারে কাজ করি, আমাদের ট্রেডার্সরা আমরা আপনাকে দড়ি দিয়ে বাদ দিয়ে দিয়েছেন, সামনে দিয়ে 3 ফিট দূরত্ব থেকে আপনারা কথা বলছেন। থ্যাংক ইউ, আপনাদের তো অনেক সচেতনতা, আপনারা আগে থেকেই সচেতন। তো আমরা এই সচেতনতাটুকু তৈরি করার জন্য আমরা প্রথমে যখন আশুলিয়াতে আমরা তো অনেক সাভারে প্রথমে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা বলেছি না আমাদের পক্ষে ওখানে যে সাভারে যে ট্রেনিংয়ের ব্যবস্থা করার কোনো সুযোগ নেই, ট্রেনিং করার কোনো সুযোগ নেই, কারণ একদিক থেকে গণপরিবহন চলছে না, দ্বিতীয়ত আমরা এখান থেকে গেলাম গিয়ে ওখানে কমিউনিটি থেকে আবার আমরা কিছু জীবাণু সাথে করে নিয়ে আসলাম, আমার লোকজন স্যার এখানে আনসিকিউর, আমার লোকজন ওখানে যেতে পারবে না। বরঞ্চ আমি যদি আমার যে কমিউনিটিতে আছি, আমার কমিউনিটিতে তো সেফ, এখন তো আসলে তো কোনো করোনা পেশেন্ট নেই, আছে কি? সুতরাং আমরা নিরাপদ। এখন আমরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারি, এটা আনসার্টেন। তারপরেও আমরা কোথাও না কোথাও কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। কিন্তু আমি কি সাভারের কাউকে বিশ্বাস করতে পারি? সাভারে তো এই জীবাণুটা এখন আছে, আমার কি সম্ভব সাভার থেকে যে ট্রেনিংটা করে আসা? যার কারণে আমি যখন এটাকে বাচ্চা দিই, স্যার বলছে ঠিক আছে যে আপনি একটা কাজ করেন, আমি তো সব জায়গায় সম্ভব না যাওয়া, আমার প্রতিনিধি হিসাবে আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিংটা আপনি পৌঁছে, যার সুবাদে আমরা আজকে এখানে। তবে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যাদের দোকানে এখনও বেষ্টনী দেওয়া হয় নাই, আপনারা দয়া করে আজকে গিয়ে বেষ্টনের ব্যবস্থা করবেন, তাও কি আপনার কাছ থেকে 3 ফিট দূরত্ব। এটাকে বলা হয় শারীরিক দূরত্ব। আমরা যদিও সামাজিক দূরত্ব বলি, কিন্তু সামাজিক দূরত্ব তো এটা না, এটা হচ্ছে শারীরিক দূরত্ব। এটা দিয়ে আর আমরা মাস্ক ব্যবহার করব, গ্লাভস যদি ব্যবহার করতে পারি ওয়েলডার, কিন্তু গ্লাভস এখন বাংলাদেশের দুষ্প্রাপ্য জিনিস, আমার দেশে কোনো গ্লাভস নাই, গ্লাভস নাই। আমি যেভাবে প্রোটেকশন নেওয়ার সেভাবে আমি নিতে পারছি না। আমি কি করব, আমার দোকানে তো আমার নিজের ব্যবহারের জন্য স্যাফরন রেখেছি না, আমরা সবাই বিক্রি না করলে 1 পিস কিন্তু আছে সবাই, এটা আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের দোকানে আছে। আমার নিজের সেফটিটা আমি কিন্তু খুব ভালো জানি, ভালো বুঝছি, চেষ্টা করি। কী করবেন, একটা বলের মধ্যে পানি নেবেন, নিয়ে ওর মধ্যে 2 থেকে 3 ফোঁটা দিয়ে আপনি একটু টাকা ধরলেন, টাকা হাতটা ধুয়ে ফেলবেন। কারণ সবচেয়ে বেশি জীবাণু ভাইরাস এখন বহন করছে আমাদের টাকা। এই টাকা যে একজন করোনা রোগী ধরে নাই কোনো গ্যারান্টি আছে? এটার মাধ্যমে তো ছড়াতে পারে। তারপর আমরা যখন হাঁচি কাশি দিব, আমরা রোমান ব্যবহার করব, হাঁচির সময় হাত ব্যবহার করব, আমরা যেন আমি এই জীবাণুটা যেন আরেকজনের মাধ্যমে সংক্রমিত না করি, আমার দ্বারা যেন আরেকজন সংক্রমিত না হয়। আরেকটা কাজ আপনাদের এলাকায় বোধ আছে, কিছু কিছু লোকজন আছে আয়েসি লোকজন, আয়সা বলে এই ডাক্তার প্রেশারটা মেপা তো আছে না, আপনি যদি না মাপেন খুব কষ্ট পান। হ্যাঁ আচ্ছা, করোনার দোহাই দিয়ে এখন ইয়ে করতেছো, ঠিক আছে করোনা যায় না, তখন দেখুন এই ধরনের মন্তব্য আপনি তার সাথে কোনোরকম বাজে বিহেভিয়ার দরকার নেই। প্রেশার মেশিন আছে, হ্যাঁ মাপব, তবে চাচা এই একটু আগে একটা জ্বরের রোগী, খুব জ্বরের রোগী, খুব বাজে অবস্থা, শ্বাসকষ্ট এমন বাজে, আর তাকে তো এই মেশিনটা দিয়ে প্রেশারটা মাপছে,
মানে আপনাকে মাইপা দিব, এই কথা যদি বলেন সে কি আর আপনার কাছ থেকে প্রেশার মাপবে? কোনো সম্ভাবনা আছে প্রেশার মাপতে আসা? সে বলে বাবা ঠিক আছে আমি পরে সে এই যে গেল, এই করোনা যতদিন আছে ততদিন সে আর আপনার দোকানে ধ্বস্ত হবে। দূর থেকে মেডিসিন নিয়ে চলে যান, আপনাকে বিরক্ত করবেন, তার সাথে আপনার সম্পর্কটাও ভালো থাকলো, তাকে আপনি নিরাপত্তাও রাখতে পারবেন। এটা হচ্ছে আমাদের টেকনিক। আমরা এভাবে টেকনিক অ্যাপ্লাই করে নিজেদেরকে চালাইতে হবে, কারণ আমরা টাচ থেকে একটু দূরে থাকি, এটা টাচের মাধ্যমে বেশি ছড়ায়। আর একটা জিনিস আপনারা জানেন যে মৃত ব্যক্তি কখনো করোনা ছড়াতে পারে না। পারে কি? 3 ঘন্টা মৃত ব্যক্তি মারা যাওয়ার 3 ঘন্টার মধ্যে তার দেহের সমস্ত জীবাণুগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আমরা তো প্রত্যেকেই সচেতন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি। আপনারা প্রত্যেকেই জানেন যে চেয়ারে কতক্ষণ লেগে থাকে, কাঠে কতক্ষণ থাকে, কাপড়ে কতক্ষণ থাকে, শরীরে কতক্ষণ থাকে, গলায় কতক্ষণ থাকে, জানেন না আপনারা? এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। জানি কি না? সবাই জানি না? বলতে হবে? হ্যাঁ, আমরা এটা লোহাতে 4 ঘন্টা থাকে, তাই না? ফ্লোরে থাকে কতক্ষণ? মাটিতে? হ্যাঁ, 9 ঘন্টা, 8 থেকে 9 ঘন্টা। কাপড়ে মার্সে কাপড়ে 3 ঘন্টা, 3 ঘন্টা। হ্যাঁ, মার্সে কাপড়ে এটা 3 ঘন্টা থাকে। গলায় থাকে কতক্ষণ? 4 দিন। আমি তাকে ধ্বংস করার যথেষ্ট সুযোগ আছে। আমার মহামান্য অ্যাডভাইজার সাহেব বলেছেন যে তার কোনো ওষুধ নাই, পৃথিবীতে কোনো ওষুধ নেই। আমি এটার উপলব্ধ না, ওষুধ আছে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, যখন রোগ সৃষ্টি করেছেন, তার আগে ওষুধ দিয়ে দিয়েছেন। তা আমরা সেটা আবিষ্কার করতে পারিনি, আমরা সেটা এখনও তৈরি করতে পারিনি। কিন্তু একটা জায়গায় আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা কিন্তু এটাকে ওইভাবে কিল করতে পারি। জানেন কি আপনারা সেই জায়গাটা কোথায়? আমাদের পাকস্থলী। আমাদের পাকস্থলীর যে পিএইচ, এই পিএইচে করোনা বাঁচতে পারে না। তাহলে ওষুধ আছে না? হ্যাঁ, ওষুধ তো আবিষ্কার করা আছে, আমার পাকস্থলীতে ওষুধ দেওয়া আছে, আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছে। এখন এই জন্য আমাদের কী করতে হবে? বারবার করে অল্প অল্প করে পানি খেতে হবে, জুস খেতে হবে, কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে গার্গেল করতে হবে। একটু লবণ, একটু আদা, একটু লেবু দিয়ে যদি গার্গেলটা করি তাহলে আমার থ্রোটটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যদি জীবাণুটা কোনো রকমের থেকেও থাকে এটা শরীর থেকে বের হয়ে যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা যেহেতু খুব রিস্কি প্রফেশনে আছেন, আপনারা যে কাজটা করবেন, অর্ধেকটা লেবু কাটবেন, সমপরিমাণ আদা নেবেন, 5 থেকে 6 পিস রসুন নেবেন, নিয়ে আপনারা একটু পানি ফুটাবেন। এটা যখন বয়েলড হবে তখন এটাকে আপনারা ওটার মধ্যে দেবেন। দেওয়ার পরে ওই যে আমাদের যে 10 ml ওষুধ, বাচ্চাদের যে ওষুধ খাওয়ার যে এটা 10 ml লাগবে না, 5 to 7 মিলিলিটার সরিষার তেল আপনার ওটার মধ্যে ঢেলে দিলে একটা ঝাঁজ আসবে। ওই বাষ্পটা আপনি একটা কাপড় দিয়ে কী করবেন, ওই বাষ্পটা মিশে নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছেড়ে দেবেন। এটাতে আমার যদি থ্রোটে কোথাও এই জীবাণুটা লেগেও থাকে, ওই তাপের কারণে সে তার ওখান থেকে স্থানচ্যুত হবে, সে তার নির্দিষ্ট স্থানে বসে থাকতে পারবে না। এটা ক্লিয়ার হয়ে শরীরে এবং আপনার কাশি দিয়ে, থুতু দিয়ে শরীর থেকে এটাকে বের করার চেষ্টা করবেন। জোরে জোরে ঝাঁকি দিলে কফ আসবে, সেই কফটা আপনারা ফেলে দেবেন। এভাবে আমরা প্রতিরোধমূলক আচরণ তার সাথে করতে পারি। তারপর বারবার করে হাত ধোয়া। এখন আমরা যখন কাজ করি আমাদের বারবার হাত ধোয়া নাও সম্ভব হতে পারে, তবে আমরা হাত না ধুয়ে আমরা কখনো মুখ চুলকাবো না, নাকে আঙুল দেবো না, মুখে হাত দিব না, আমরা চোখে ধরবো না, আমরা ফেসের কোথাও আমরা টাচ করবো না। যদি যতক্ষণ পর্যন্ত আমরা হাতটাকে ধুইতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফেসে হাতটাকে ছুবো না। এবং আমরা যখন বাসায় আমরা যাব, আমরা কী করবো, আমি আমার স্ত্রীকে বলে রাখবো যে আমি যখন বাসায় ঢুকবো তোমরা দরজা থেকে সরে যাবো এবং ওয়াশরুমের দরজাটা খোলা রাখবো। আমি গিয়ে কী করবো, সরাসরি প্রথমে হাত ধোবো, হাত ধুয়ে আমার গায়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমি ফেলে দিয়ে আমি গোসলটা করে ওখান থেকে বেরোবো। কারণ আপনি গেলে পরে আপনার আদরের সন্তানটা আপনাকে জড়ায় ধরার চেষ্টা করবে।
এতে আপনার সন্তান সংক্রমিত হওয়ার চান্স থেকে যায়। আপনি আপনার সন্তানকে নিরাপদ রাখতে আপনি সরাসরি ওয়াশরুমে গিয়ে আপনি আপনার কাপড়গুলো চেঞ্জ করে আপনি আপনার যে কাপড়টা, এই কাপড়টা 20 মিনিটের মধ্যে আপনার কাপড়টা বিশুদ্ধ হয়ে যাবে। কীভাবে সম্ভব? 2 চামচ ডিটারজেন্ট পাউডার যদি আপনি দিয়ে ভিজিয়ে কাপড়টা 20 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে আপনার এই ড্রেসটা নিশ্চিত জীবাণুমুক্ত। জানেন আপনারা এটা? তারপরে ব্লিচিং দিয়ে যে মিশ্রণটা তৈরি করা যায় সেটাও তো আপনাদের জানা আছে। আপনি আপনার বাসায় রাখলেন এবং আপনি কি করলেন, বাসায় একটা পাতলা কাপড় ভিজিয়ে দরজার মধ্যে রেখে দিলেন। আপনি যখন বাইরে থেকে গেলেন, আপনি তো বাইরের পরেই তো স্যান্ডেলটা আপনি বাইরে রেখে দিলেন, আর যখন আপনি ঢুকলেন যদি পায়ে কোথাও লেগেও থাকে, তাহলে ব্লিচিং মিশ্রিত পানির সাথে যখন এটা লাগলো তখন সেই জীবাণুটা ওখানে ধ্বংসপ্রাপ্ত হলো। তাহলে আপনি মোটামুটি একটা সেফটি প্রোফাইল নিয়ে আপনার ঘরে ঢুকতে পারলেন। এবং আমরা যতবারই বাইরে যাব আমরা ততবারই এসে ড্রেস চেঞ্জ করবো, কাপড় চেঞ্জ করবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পিপিই সাপোর্ট নাই। আমরা আমাদের উপজেলা প্রশাসনের যিনি কর্মকর্তা আছেন স্যারের সাথে আমাদের কথা হয়েছে, যদি আমাদের এখানে পিপিই আসে তাহলে আমরা আপনাদের যে লিস্টটা আমরা করছি, যে আইডি কার্ড আমরা দিচ্ছি, সেই আইডি কার্ডের যে লিস্টটা আমি তাকে দিচ্ছি, সেই লিস্টটা আবার তিনি কী করবেন, ওখানে তার কাছে সংরক্ষণ করবেন। 1 কপি উনি পাঠাবেন স্বাস্থ্য অধিদপ্তরে, 1 কপি পাঠাবেন উনি আমাদের সিভিল সার্জন মহোদয়ের কাছে, 1 কপি পাঠাবেন উনি আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর। সেই লিস্ট অনুযায়ী পরবর্তীতে উনি আমাদের জন্য করার জন্য যে উনি সুবিধা দিয়েছেন, তো আমাদের এই যে লিস্টটা যদি থাকে তাহলে উনি বলতে পারবে যে ওনার কত পিস পিপি আশুলিয়ার জন্য প্রয়োজন। যদি আমরা অ্যানলিস্টেড হই, যদি আমার লিস্টটা ওনার কাছে থাকে তাইলে তো ওনার কাছে বলা সম্ভব। আদারওয়াইজ উনি কি আমাকে আগুছালো কতগুলো দিতে পারবে? আমাদের দেশে তো পর্যাপ্ত পরিমাণ নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট গোছানো একটা পলিসির মাধ্যমে আমরা এই জিনিসটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই পিপি সাপোর্টটা এটা তো জাস্ট ওয়ান টাইম, একবারের জন্য। আমরা এটাকে বারবার ব্যবহার করছি কারণ আমাদের স্বল্পতার জন্য। আপনারা যেটা যে নিরাপত্তা, আপনারা তো সরাসরি করোনা রোগীর সংস্পর্শে যাচ্ছেন না, যাচ্ছেন কি? আপনারা সরাসরি করোনা রোগী আপনারা ট্যাকেল করছেন না। সেই ক্ষেত্রে আপনাদের ওই যে এই পিপিটাই বারবার করে ইউজ করাটা যথেষ্ট। এটা একটা নিরাপত্তা বেষ্টনী। এই নিরাপত্তা দিয়ে আপনি অন্যান্য জীবাণু থেকেও নিজেকে সুরক্ষিত রাখতে পারছেন। আমরা এটা একটু বলে দেন, এক্ষেত্রে যে কত মিটার এটা করলে ওটা আবার পরিশুদ্ধ হয়ে যাবে, এটা বলে দিন। এটা বলে দেন। হ্যাঁ, আমাদের এখন আমাদের যে নির্দিষ্ট পলিসির মাধ্যমে আমরা আগাচ্ছি, সেটা আমি স্যারকে বললাম, স্যার আমরা যে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসবে, আমি পেশেন্টগুলো সার্টিফাই কীভাবে করবো, লক্ষণগুলো কী কী। তো উনি আমাকে টোটাল যে গভর্নমেন্ট থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের সাথে কথা বলবেন। উনি তো নিজে থেকে তৈরি করে কথা বলতে পারবেন। উনি আমাকে বলেছেন যে উচ্চ তাপমাত্রা থাকে, 103 ডিগ্রি জ্বর, আমরা সবাই জানি মোটামুটি, তারপরে আপনাদের অবগতির জন্য বলছি, 103 ডিগ্রি জ্বর থাকে, খুসখুসে কাশি থাকে এবং খুব কাশি হবে, তীব্র কাশি হবে, গলা ব্যথা হবে, গলা ফুলে উঠতে পারে, মাংসপেশিগুলো ব্যথা হবে, মাসেল পেন, হ্যাঁ, মাসেল টোনটা কমে যাবে, শরীর দুর্বল হয়ে আসবে, খাওয়ার প্রতি একদম অরুচি থাকবে, পাতলা পায়খানা হতে পারে, নাও হতে পারে। তারপরে সে ঢুক গিলতে পারবে না, এখানে এসে তীব্র জ্বালা অনুভব করে এবং গলা তার বন্ধ হয়ে আসবে, প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। এই সিমটমগুলো সম্মিলিতভাবে যদি কারণ থাকে, সেই ক্ষেত্রে আমরা কী করবো, তাকে সাথে সাথে লকডাউন করে দেব, তাকে বলবো যে আপনি বাসা থেকে বের হবেন না। আমরা আমাদের এইখানে আশুলিয়ার যিনি আমাদের নির্দিষ্ট একজন আপনাদের তাকে আসছেন, আপনারা তাদের কাছে মেসেজ পৌঁছাবেন যে ভাই আজকে আমার তো এরকম একটা পেশেন্ট পাইছি, এই অবস্থা। উনি কী করবেন, আমাদের কাছে আমাদের যে করোনা সেল করা আছে, সেই সেলের নাম্বার ওনার কাছে দেওয়া হবে, সেই সেলে উনি ফোন দেবে যে আমাদের এই আশুলিয়ার অমুক জায়গায় এরকম একটা সিমটমের রোগী আছে। আমি দেন কী করব, আমি উপজেলা প্রশাসনকে, স্বাস্থ্য কর্মকর্তাকে আমি নক করব। উনি কী করবে, ওনার ফোর্স নিয়ে থানার সাহায্যে
নিয়ে এসে ওই গাড়িটাকে পার্মানেন্টের লকডাউন করে এবং তার পরীক্ষার ব্যবস্থা করা যেন আমার কমিউনিটিতে এটা দ্রুত ছড়াতে না পারে। এটা আপনাদের মাধ্যমে তো সম্ভব। এইটা কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করার জন্য আমাদের হাতিয়ারটাই যথেষ্ট, আমাদের অস্ত্রটাই যথেষ্ট, তাই না? এই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আপনারা একটা লিস্ট তৈরি করবেন। একটা আপনাদের প্রত্যেকের দোকানে প্যাড আছে না, বিভিন্ন কোম্পানির যে গিফট করেন যে প্যাডগুলো, সেই প্যাডের মধ্যে আপনি আপনার আজকের তারিখ লিখলেন, আপনার টিম লিডারের নামটা ফোন নাম্বারটা লিখলেন, লিখে আপনি আজকে কাকে দেখলেন, যে রোগীগুলো আপনি দেখছেন সবগুলো রোগী আপনার পুরো পরিচিত। আমাদের কাছে কিন্তু নতুন করে খুব রোগী এখন আসছে না, আর আমাদের অনেক রোগী বাড়ি চলে গেছে, সুতরাং রোগীর পরিমাণও কম, তারা খুব বেশি অন্য। আমি তার এই সিম্পটমের রোগীটার নামটা লিখে ফেলব, কোন বাসায় থাকে সেটা আমি লিখে ফেলব। আমি আজকে সারাদিনে এই ধরনের কতটা জ্বরের রোগী পেয়েছি এটার মেসেজটা আমি তাকে সেন্ড আপ করে দেব। সে কী করবে, সে দেখবে যে আমার আসলে আজকে এই জায়গা থেকে এতটা, এই জায়গা থেকে এতটা, এই টোটাল এরিয়া থেকে আজকে রুগী এসছে 10 জন, গতকাল ছিল 4 জন, আজকে 10 জন, তাহলে পরিমাণে বেড়ে গেছে। উনি কী করবে, এটা আমাদেরকে সেন্ড আপ যখন করবে, আমি দেখব যে গতকাল তো আশুলিয়ায় ছিল সর্বসাকুল্যে 9 জন রুগী, আজকে এটা হয়ে গেছে 30 জন। এটা আমি উপজেলা প্রশাসনকে আমি যখন পাঠাবো, সে দেখবে যে আশুলিয়ায় তো গতকাল টোটাল আশুলিয়াতে রুগী ছিল, জ্বরের রুগী ছিল 200 বা 250 300, আজকে এটা বের হয়ে গেল 300 350। তাহলে এর মধ্যে জটিল কোনগুলো, সেই জটিলগুলোকে বাঁচা শুরু হবে, এসে তখন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করানোর ব্যবস্থা করা হবে। আপনাদের কাছ থেকে এই তথ্যটা যদি আপনারা প্রপারলি দেন, তাহলেই কিন্তু এটা ওখানে পৌঁছানো সম্ভব এবং এটাকে রোধ করা সম্ভব। আপনারা এই কাজটা সক্রিয়ভাবে করবেন। আপনারা আপনাদের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত হবেন তার কাছে আপনারা মেসেজটা দেবেন, সে আমাদেরকে প্রপারলি মেসেজটা পৌঁছে দেবে। ক্লিয়ার? আমাদের করণীয়টা। আর যদি আমাদের এখানে এই ধরনের আমরা মনে করি যে এখানে এই রোগীটা প্রভাবশালী রোগী, সে আমাদেরকে, আমি যদি তার বিরুদ্ধে ইয়ে করি বা তাকে সরাসরি নক করি, তাহলে সে আমাকে পরবর্তীতে আমার উপরে চড়াও হতে পারে। এই ক্ষেত্রে আপনারা সরাসরি যখন ওনাকে নক করবেন, উনি আমাদের নক করবেন, তখন প্রশাসন থেকে এসে যখন এটা দেখবে এই অবস্থা, তার পরীক্ষা নিরীক্ষার ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে যখন দেখবে যে সে ঘরে জ্বরের অবস্থায় আছে, তার পরীক্ষা চলতেছে, পরীক্ষা করতেছে, তখন আর সে কাউকে ব্লেম করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনাদের নামটা 100% গোপন রাখা হবে, আপনাদের কারোর নাম বলা হবে না, এটা প্রশাসন আপনাদের নাম কখনোই লিক আউট করবে না, এতটুকু গ্যারান্টি আপনাদের থাকবে। আর আমি আপনাদের জন্য যে অ্যাসিউরিটিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা যখন সক্রিয়ভাবে কাজ করছি, আমরা দেশের দুঃসময়ে কাজ করছি, আমাদের অনেক সিনিয়র ডক্টররা এখন ফিল্ডে নাই, আমরাই তাদের কাজটুকুকে আমরা তৈরি করে একটা অবস্থানে নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যদি কেউ আক্রান্ত হই, আমার সাথে টিএচও স্যারের সাথে কমিটমেন্ট, আমার কাছে ভিডিও রেকর্ড করা আছে, উনি কমিটমেন্ট করেছে যে আমার একটা সৈনিকও যদি আক্রান্ত হয়, তাকে সর্বোচ্চ চিকিৎসা করতে যা লাগে উনি সেটা করেন। আমাদের কি ভয় আছে? আমাদের তো গার্জিয়ান আছে, আমরা এখন গার্জিয়ান পেয়েছি, আমরা আমাদের গার্জিয়ানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো চালাতে আমাদের কারো কোনো আপত্তি আছে? তবে এইটা করার জন্য আমরা আজকে যে প্রতিশ্রুতিটা তাদের কাছে নিয়ে এসেছি, এটা করার জন্য আমাকে একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে তার কাছে যেতে হয়েছে। আমি যদি ব্যক্তি জাহাঙ্গীর ওনার কাছে যেতাম, উনি কি আমাকে এই দায়িত্বটুকু দিতে পারতো? আর আমি একজন ব্যক্তি হিসেবে যদি আপনাদের কাছে আসতাম, আপনারা কি আমাকে এভাবে মূল্যায়ন করতেন? আমাকে এই যে একটা নির্দিষ্ট ওয়ের মাধ্যমে আমি গিয়েছি, সেই ওয়েটা হচ্ছে আমাদের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই সংস্থাটার মাধ্যমে আমি গিয়ে তার কাছ থেকে কিছু কাজ আমি আদায় করে নিয়ে এসেছি এবং একটা বৈধতার জন্য আমি চেষ্টা করেছি আমার ভাইরা একটা বৈধতা পায়, আমার ভাইদের একটা সম্মানীয় ব্যবস্থা আমরা আমাদের মাধ্যমে যেন পাই। আপনাদের এই সম্মানটুকু আপনারা ধরে রাখবেন, আপনাদের এই সম্মানটুকু আপনারা অক্ষুণ্ণ রাখবেন এবং দেশের দুর্দিনে আপনারা যে কান্ডার হিসাবে কাজ করছেন, দেশও নিশ্চিত আপনাদের এই অবদান কোনোদিন ভুলবে না। দেশও চেষ্টা করবে আপনাদের অবদানকে স্বীকৃতি দিতে এবং মূল্যায়ন করতে।
এটা আমার বিশ্বাস, কারণ ওনার কাছ থেকে ওনারা যারা যেটা বলেন সেটা উনি করেন, এবং উনি যেহেতু আমাদের পিতা, উনি ওনার সন্তানদের জন্য কী করবেন সেটা আমরা দেখার অপেক্ষা। যদি নাও দেয় কারো কোনো আপত্তি আছে? আমরা এই কাজ করা বন্ধ করে দেব না। আমরা তো একটা স্বীকৃতি তার কাছ থেকে আমরা নিয়ে এসেছি, স্বেচ্ছায় চিকিৎসা সেবক, তাই না? এই স্বীকৃতিটা তো আমরা নিয়ে এসেছি তার কাছ থেকে। এই স্বীকৃতিটা নিয়েও আমরা আমাদের পথ চলার জন্য আগাতে পারবো। আমাদেরকে কেউ ডিস্টার্ব করার ক্ষমতা রাখে না। কোনো প্রশাসন, আপনি রাত 3টার সময় কার্ডটা নিয়ে ঘুরেন, আপনাকে যদি কোনো প্রশাসন হ্যারাসমেন্ট করে দেন, এটার জন্য সমস্ত রকম দায়ভার আমি এই গ্যারান্টি আপনাদেরকে দিচ্ছি। আপনাদেরকে এই বিষয়ে কোনো হ্যারাসমেন্ট কেউ করবে না, কারণ আমরা হচ্ছি মানবতার ফেরিওয়ালা। আমি কথাটা আবারও রিপিট করলাম, আমরা মানবতার জন্য কাজ করছি, দেশের দুর্দিনে নিজেকে বিলিয়ে দিচ্ছি। আমি আমার সন্তান, পরিবার, পরিজনের কথা চিন্তা করছি না। এই যে আমরা যে চলে আসছি সেই পাইপের থেকে আপনাদের এখানে, আমরা জীবনের পরোয়া করে এসছি যে এখান থেকে জীবাণু নিয়ে যাবো, এরকম কোনো গ্যারান্টি কি আছে? গ্যারান্টিহীন কোনো কাজ আমরা করছি? আমাদের টোটাল কাজটাই গ্যারান্টিহীন, কাজের মধ্যে কোনো গ্যারান্টি নেই যে আমরা যাচ্ছি, আমরা কাজ করছি। টোটালটার মধ্যেই অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার মধ্যে আমরা কাজ করছি মানবতার জন্য। দুইটা জিনিস, একটা হচ্ছে আমি আমার ভাইদের একটা এস্টাবলিশমেন্টের জন্য চিন্তা করছি, এস্টাবলিশমেন্টের ব্যবস্থা করলাম। আর একটা হচ্ছে দেশের দুর্দিনে অসুস্থ রোগীদের পাশে, অসুস্থ মানুষদের পাশে, মৃত মানুষদের পাশে, অসহায়দের পাশে নিজেকে উৎসর্গ করে দিলাম। তো আমি যে এতক্ষণ কথা বললাম, আপনাদের কাছ থেকে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা প্লিজ আমাকে একজন একজন করে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি আপনাদের সময় দেব। ফার্মেসি ডেভেলপমেন্ট উদ্যোগে বিশেষ করে আমাদের জাহাঙ্গীর আলম ভাই যে বক্তব্য রাখলেন, এটা আমরা ঠিকমতো শুনে এবং বুঝে কাজটা করব। আর আমাদের বিশেষ করে 50 জন মতো উপস্থিত আছি। আমরা যদি পার ডে 50 কমপক্ষে 100 থেকে 200 জন কাস্টমার বা রুগী আমাদের এখানে আসে, যদি আমরা 100 জন করে এক এক দোকানদার সেভ করতে পারি, তাহলে 5000 পরিবার মোটামুটি ভালো থাকবে। এর জন্য সবাই যেন ঠিক রাখি। এ বলে আমার অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আজকে এতক্ষণ দেখলাম আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং থানা নির্বাহী কর্মকর্তা এবং থানা স্বাস্থ্য কর্মকর্তা যৌথ আয়োজনে আজকে এই প্রশিক্ষণমূলক কর্মশালা, যেটা আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় করে আসছে। আজকে আমাদের এই অনুষ্ঠানটা, এখানে এই কর্মশালাটা অনুষ্ঠিত হয়েছে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে। আপনারা এখানে দেখছেন আমাদের 25 জন, প্রায় 30 জন মতন পল্লী চিকিৎসক এখানে হাজির হয়েছেন, যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এরা চলে যাবেন তাদের নির্দিষ্ট স্থানে এবং তারা তাদের সেখানে স্বাস্থ্যসেবা দিবেন, যেটা পরবর্তীতে থানা স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করবে। আমাদের আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে এগুলো হবে। দর্শক, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, নিজের ঘরে থাকুন, নিজেদের হাত ধুয়ে পরিষ্কার করুন। ধন্যবাদ। আমি আওরঙ্গজেব কামাল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।